আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কোনো ভয়ভীতি বা আতঙ্ক নয়, জনগণের মুক্ত ও নির্ভীক মত প্রকাশের নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর। আগামী দিনের বাংলাদেশ গড়তে তরুণ সমাজ, নারী এবং প্রথমবারের মতো ভোটার হওয়া নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সোমবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে ভোটের গাড়ির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেখুন শাকিলা করিমের রিপোর্ট। তফসিল ঘোষণার পর পুরোদমে চলতে শুরু করেছে ভোটের ট্রেন। উৎসবের এমন আমেজে বাড়তি মাত্রা যোগ করতে এবার মাঠে নামছে ভোটের গাড়ি। রোববার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে ভোটের গাড়ির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় এক ভিডিও বার্তায় তিনি বলেন, ভোটের গাড়ির যে যাত্রা শুরু হয়েছে তা মানুষের দুয়ারে গিয়ে নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দেবে। এই সুপার ক্যারাভান কেবল একটি গাড়িই নয়, এটি গণতন্ত্রের আনন্দবাণী বহনকারী ভোট। এটি জানিয়ে দেবে আপনার একটি ভোট কতটা গুরুত্বপূর্ণ। এ সময় তিনি নারী এবং যারা প্রথম ভোটার রয়েছেন তাদের সকলকে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তরুণ সমাজ, নারী ভোটার এবং প্রথমবারের ভোটারদের প্রতি, আপনারা এগিয়ে আসুন। এবারের নির্বাচনে আপনি আরও একটা ভোট দেবেন, জুলাই সনদের ভোট। এই সনদ দেশের মানুষ পছন্দ করলে দেশ আগামী বহু বছরের জন্য নিরাপদে চলবে বলে আমার দৃঢ় বিশ্বাস। ফিতা কেটে ভোটের গাড়ির উদ্বোধন করেন তথ্য সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পরে মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, ইদানিং যারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে তারা বাংলাদেশের গণতান্ত্রিক ধারা চান না। তবে এসব চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবেলা করা অসম্ভব নয় বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নির্বাচনের জন্য সাধারণত যে ধরনের চ্যালেঞ্জগুলো থাকে, এখন দেখা যাচ্ছে যে কিছু বাড়তি চ্যালেঞ্জ আমাদের সামনে চলে আসছে। সেইগুলো মোকাবেলা করার জন্য আমাদেরকে আসলে আরো বেশি প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় যাক, এটা যারা চায় না তারা নানা রকম বাধা সৃষ্টি করবে। আমাদের এই বাধা অতিক্রম করে নির্বাচনের দিকে আগাতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সারা দেশে প্রচারণার লক্ষ্যে যাত্রা শুরু করেছে 10টি ভোটের গাড়ি, সুপার ক্যারাভান। এসব গাড়ি দেশের 64টি জেলা এবং 300টি উপজেলায় ঘুরে বেড়াবে। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে স্মরণকালে শ্রেষ্ঠ অভ্যর্থনা জানাতে ইতিমধ্যেই প্রস্তুত বিএনপি। প্রিয় নেতাকে বরণে সারা দেশ থেকে ঢাকায় প্রবেশের দিক নির্দেশনা দেওয়া হয়েছে তৃণমূলের নেতাকর্মীদের। 25শে ডিসেম্বর সবচেয়ে বেশি গুরুত্ব পাবে তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি। বিমানবন্দর থেকে ফিরোজা পর্যন্ত নেতাকর্মীদের সুশৃঙ্খল অবস্থানে কাজ করবে অভ্যর্থনা কমিটি। এ বিষয়ে আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। সেকেন্ড, মিনিট, ঘন্টা ধরে ক্ষণ গণনায় সময় পার করছেন বিএনপি নেতাকর্মীরা। প্রিয় নেতা স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষায় শুধু দল নয়, প্রহর গুনছে পুরো দেশ। প্রায় 1.5 যুগ পর প্রিয় মাতৃভূমিতে ফিরছেন দেশের রাজনীতির অন্যতম বরপুত্র। তাই তো বরণে প্রস্তুতির কমতি নেই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি স্মরণীয় করে রাখতে স্মরণকালের বৃহত্তম গণজমায়েতের পরিকল্পনা করছে দলটি। সমগ্র ঢাকা শহরে হয়তো সেদিন গণমানুষের জোয়ার বয়ে যাবে, যেটা ইতিহাসে ইতিপূর্বে কখনো দেখা যায়নি এবং সামনের ইতিহাসও হয়তো যাবে না। বিমানবন্দর থেকে তারেক রহমান সরাসরি যাবেন এভার কেয়ার হাসপাতালে অসুস্থ মাকে দেখতে। এভার কেয়ার হাসপাতাল থেকে তারেক রহমান যাবেন বসুন্ধরার 300 ফিটে, যেখানে তাকে দেওয়া হবে বিশাল সংবর্ধনা। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত যাত্রাপথে গড়ে তোলা হবে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। যাতে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেই জন্য দলের পক্ষ থেকে সিকিউরিটি টিম সেভাবে সাজানো হয়েছে এবং সরকারের সমস্ত ইন্টেলিজেন্স এজেন্সি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলা হয়েছে। তারা সমন্বয় করছেন আমাদের ইন্টেলিজেন্স টিমের সাথে। আমরা সার্বিক সহযোগিতা পাচ্ছি। শুধু ঢাকা নয়, দেশের সবগুলো জেলা, উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায় থেকে সংবর্ধনায় যোগ দেবেন দলের লাখো নেতাকর্মী। বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে তাদের জন্য। জনগণের কাছে
আগেই ক্ষমা চেয়ে নেব কিছুটা যদি দুর্ভোগ হয়। তা আমরা চেষ্টা করছি যাতে দুর্ভোগ কম হয় এবং সেই হিসাবে আমরা আমাদের বার্তাগুলো আগে দেব। ইতোমধ্যেই পরিদর্শন করা হয়েছে যাতায়াত পথ, তৈরি করা হচ্ছে সমাবেশ মঞ্চ। বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতাল, বসুন্ধরার 300 ফিট সংবর্ধনা স্থল এবং ফিরোজা সামনের সড়কে নেতাকর্মীদের সুশৃঙ্খল অবস্থান নিশ্চিত করতে কাজ করছেন দায়িত্বপ্রাপ্তরা। বিমানবন্দর থেকে শুরু করে এভারকেয়ার এবং এভারকেয়ার থেকে ফিরোজা পর্যন্ত আমরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে জনদুর্ভোগ কমিয়ে যাতে সুন্দরভাবে আমাদের প্রিয় নেতাকে আমরা সকলেই বরণ করে নিতে পারি। নিজ এলাকায় প্রিয় নেতাকে পেতে স্মরণকালের শ্রেষ্ঠ অভ্যর্থনা জানাতে সর্বোচ্চ প্রস্তুতি রাখছেন স্থানীয় নেতৃবৃন্দ। দলবল নির্বিশেষে ওই দিন তারেক রহমান সাহেবকে বরণ করার জন্য রূপগঞ্জবাসী অপেক্ষা করছে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে অবসান ঘটতে যাচ্ছে নির্বাসিত জীবনের। ফিরবেন প্রিয় নেতা, যার জন্য অপেক্ষায় পুরো দেশ। শামীম চৌধুরী, RTV, ঢাকা। আগামী 27 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হতে নির্বাচন কমিশনে আবেদন করবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের পর একথা জানান। এ সময় আগামীতে নির্বাচনে সুষ্ঠু পরিবেশের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমে উন্নতি হওয়ার প্রত্যাশা করেন তিনি। বলেন, জনগণ চায় উৎসবমুখর পরিবেশে আগামী নির্বাচন হবে। ভোটার হওয়া, আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি এই 27 তারিখে করবেন। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকুক কামনা করি, আশা করি। সরকারকে আমরা আহ্বান জানিয়েছি এবং জনগণও চায় এবার উৎসবমুখর পরিবেশে স্বাধীনভাবে মুক্তভাবে ভোট দিবেন। তো সুতরাং আশা করি আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রম উন্নতি হবে। বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে দেখতে চাইলে সব ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর একটি হোটেলে সম্পাদক পরিষদ ও নোয়াব আয়োজিত যৌথ প্রতিবাদ সভায় এমন মন্তব্য করেন তিনি। এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারে হামলায় সরকারের ভেতরের একটা অংশের সংশ্লিষ্টতা রয়েছে। শামীম চৌধুরীকে সাথে নিয়ে এই বিষয়ে আরো জানাচ্ছেন AR বাদল। মব ভায়োলেন্সের বিরুদ্ধে রাজধানীর এক হোটেলে সম্পাদক পরিষদ ও নোয়াব আয়োজিত এই যৌথ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে গণমাধ্যম ও বিশিষ্ট ব্যক্তিসহ রাজনৈতিক নেতারা অংশ নেন। এই সাহসটা আমাদের নাগরিক সাহস দেখানোর এইটিই সময়, একতার এইটিই সময়। প্রতিবাদে সংহতি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। আমাদের স্লোগানগুলোকে ব্যবহার করে তারা সেইখানে আক্রমণ করেছে এবং সেটার পক্ষে সম্মতি তৈরি করেছে। সরকারের ভিতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে। সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেকদিন ধরে এবং এটার সাথে রাজনৈতিক ব্যাকআপও আছে। এই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শান্তিপূর্ণ ন্যায়ের বাংলাদেশ গড়তে মব ভায়োলেন্সের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। আজকে ডেইলি স্টার নয়, প্রথম আলো নয়, আজকে গণতন্ত্রের উপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার যে অধিকার, তারপর আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধের উপর আঘাত এসেছে। কারণ জুলাই যুদ্ধ ছিল এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। আজকে সেই জায়গায় আঘাত এসেছে। পরে রাজধানীর কাউরান বাজারে সার্ক ফোয়ারা মোড়ে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের সাংবাদিক, কর্মকর্তা ও প্রতিবাদ সভার অতিথিরা মানববন্ধনে অংশ নেন। AR বাদল, RTV, ঢাকা। প্রথম আলোর অফিসে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তেজগাঁও থানার মামলায় গ্রেপ্তার 15 আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত উভয় পক্ষের শুনানি শেষে প্রত্যেকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রাথমিকভাবে এই মামলা দায়ের করে তাদের বিরুদ্ধে একটা
আইনের শাসন বাস্তবায়ন করার জন্য একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্তে আরও বিষয়গুলো বেড়ে আসবে। পুরো জাতি এই মুহূর্তে একটা শঙ্কার মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মব সহিংসতা গণতন্ত্রকে হুমকির মুখে ফেলছে। এই অরাজকতার অবসান করতে হবে। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তিনি। শামীম চৌধুরীর আরও একটা রিপোর্ট। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর বসুন্ধরার ৩০০ ফিট সমাবেশ স্থল পরিদর্শন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে কথা বলেন তিনি। এই মুহূর্তে তো পুরো জাতি তো একটা সংখ্যার মধ্যে আছে, শুধু একটা নিরাপত্তা না, আমাদের পুরো জাতিতে একটা সংখ্যার মধ্যে আমরা আছি। প্রতিটা মুহূর্তে নিরাপত্তা যতটুকু এনশিওর করা দরকার আমরা চেষ্টা করতেছি। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযোদ্ধা প্রজন্ম দল। সেখানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, নানা ইস্যুতে মব সৃষ্টিকারীদের থামাতে অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব নিতে হবে। গণতন্ত্রকে মজবুত আর শক্তিশালী করতে হলে অরাজকতার আলামত যেগুলো দেখছি সেগুলোরও অবসান করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার এটা অবসান না করতে পারেন, এই যে দলবদ্ধভাবে আক্রমণ, এই যে মব, এই যে উচ্ছৃঙ্খল জনতা তারা আক্রমণ করছে, প্রতিষ্ঠান ভাঙছে, একের পর এক যে সমস্ত কর্মগুলো হচ্ছে এইটা গণতন্ত্রের বিরোধী কর্মকাণ্ড। এদিকে চট্টগ্রামের একটি হোটেলে দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা, বিনিয়োগ এবং ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে আয়োজিত সংলাপে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের ক্ষমতায় ভিত্তি করে গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চায় বিএনপি। নির্বাচন না হলে, দেশের মানুষের মালিকানা ফিরে না পেলে, নির্বাচিত সংসদ সরকার না থাকলে যারা লাভবান হবে মনে করছে, তাদের সম্বন্ধে একটা জনগণের সন্দেহ তো রয়ে গেছে, সেটা তো আমার বলার অপেক্ষা রাখি। শামীম চৌধুরী, RTV, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল হোতা বর্তমানে দেশে নাকি বিদেশে, এ বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, হাদির হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে সরকার। এরই মধ্যে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। সাদিয়া কানিজের রিপোর্টে বিস্তারিত। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির 18তম সভা শেষে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। 6598 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং মূল হোতা ঘাতক ফয়সালকে গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি। আমরা আপনাদের আশ্বস্ত করছি এই বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে এবং তাকে মূল হোতাকে খুঁজে বের করতে আইন শৃঙ্খলা বাহিনী প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। এদিকে বর্তমানে নিরাপত্তা ঝুঁকিতে থাকা 20 জন ব্যক্তির সুরক্ষায় গানম্যান দেয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের যে ইন্টেলিজেন্স অর্গানাইজেশনগুলি আছে, DGFI, NSI এবং SB, তারা নিজেরা বসে একটা কারা কারা ভালনারেবল তাদের একটা লিস্টও করা হয়েছে। পাশাপাশি আগামী 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। আগামী 25শে ডিসেম্বর 2025 তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় এখন পর্যন্ত 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পত্রিকা দুটির এডিটরদের সুরক্ষার ব্যবস্থাও করা হয়েছে। দেশের অস্থির সৃষ্টিকারী উস্কানি এছাড়া বড়দিন ও 31st নাইট নিয়ে দিক নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো প্রকার আতশবাজি করা যাবে না, রাস্তা অবরোধ বা ব্লকেট করে কোনো অনুষ্ঠান করা যাবে না। প্রতিটি গির্জার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। নির্বাচনের দিন ঘনিয়ে এলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেন, সামনে প্রার্থী ও ভোটারদের ভয় কেটে যাবে।
দুপুরে তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে প্রবাসী ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে এসব মন্তব্য করেন তিনি। এ সময় বর্তমান পরিস্থিতিতে ভোট উৎসবে বাধা নেই উল্লেখ করে সিইসি বলেন, নির্বাচনের বিষয়ে ইসি, রাজনৈতিক দল ও ভোটাররা ঐক্যবদ্ধ। এছাড়া গত ৫৪ বছরে প্রথমবারের মতো বড় পরিসরে প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোটের ব্যবস্থা করার কথাও জানান সিইসি। পুরা দেশবাসী, বড় রাজনৈতিক দল সহ সবাই তো ইলেকশন চায়, সবাই দেশের মঙ্গল চায়, ভোটাররাও চায়। যতই ভোটের দিন ঘনিয়ে আসবে আপনারা দেখবেন ইনশাল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে, অসুবিধা হবে না ইনশাল্লাহ। দেখবেন আমরা তো কনফিডেন্ট আছি, আমরা কনফিডেন্ট, আমরা তো হাল ছাড়ি নাই, আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার সহ ৩ দফা দাবিতে ২৪ ঘন্টা আলটিমেটাম দিয়ে শহীদি শপথ গ্রহণ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। কাল বিকেল ৩টায় রাজধানীর শাহবাগ মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এর আগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে হত্যার বিচারের আগে নির্বাচন হতে দেয়া হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়। এছাড়া বিচারের জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবিও জানান ইনকিলাব মঞ্চ। শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত খুনিদের বিচারের জন্য একটি দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মধ্য দিয়ে ৩০ কার্য দিবসের মধ্যে এই বিচার কার্য সম্পন্ন করতে হবে। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আগামীকাল শহীদি শপথ ঘোষণা করছি। ভারতের দিল্লি ও আগরতলা মিশন থেকে ভিসা ও কনসুলার সেবা সাময়িকভাবে স্থগিত রেখেছে বাংলাদেশ। নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সোমবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশনের সামনে এই সংক্রান্ত নোটিশ টানানো হয়েছে। কূটনৈতিক সূত্র বলছে, মঙ্গলবার ভারতের ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদী সংগঠন আরএসএস এর বিক্ষোভ কর্মসূচি ঘিরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশের ভিসা কেন্দ্র ভাঙচুর করে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা। এরপর সেটিও বন্ধ করে দেওয়া হয়। বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী। বর্তমান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। জানা গেছে, আগামী ২৮ ডিসেম্বর রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে শপথ নেবেন নবনিযুক্ত প্রধান বিচারপতি। ২২ ডিসেম্বর রাতে এই তথ্য জানা গেছে। যে কোনো সময় এ বিষয়ে গেজেট প্রকাশ হতে পারে। বর্তমান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারের ওপর দুর্বৃত্তের গুলির ঘটনায় পুলিশের বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় শ্রমিক শক্তির খুলনা জেলা কমিটির নেতৃবৃন্দ। সোমবার রাত 8:30টায় খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এই উদ্বেগ প্রকাশ করেন। জাতীয় শ্রমিক শক্তির খুলনা জেলা শাখার আহ্বায়ক আশরাফুজ্জামান তার লিখিত বক্তব্যে অভিযোগ করেন, জাতীয় নিরাপত্তা ও নির্বাচনকে অজুহাত হিসেবে ব্যবহার করে মূল অপরাধকে আড়াল করার অপচেষ্টা চালানো হচ্ছে। এদিকে খুলনায় এনসিপির শ্রম শক্তির বিভাগীয় আহ্বায়ক মোতালেবকে গুলিবিদ্ধ ঘটনায় মূল হোতা তন্নিকে আটক করেছে মহানগর ডিবি পুলিশ। তন্নি ও মিরাজ নামে এক দম্পতির বাসায় পরিকল্পিতভাবে মোতালেব শিকদারকে গুলি করা হয়, যা স্পষ্টত একটি পরিকল্পিত হত্যার চেষ্টায় ইঙ্গিত দেয়। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগ ও প্রাপ্ত তথ্যের সততা যাচাইয়ের লক্ষ্যে আমরা একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছি। তদন্তে যদি প্রমাণিত হয় যে মোতালেব শিকদার কোনো অনৈতিক কর্মকাণ্ড বা সংগঠনের শৃঙ্খলা বিরোধী আচরণে জড়িত ছিল, তবে সংগঠনের পক্ষ থেকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা যাবে।
ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় হাইকোর্ট বিভাগে জনস্বার্থ মামলা দায়ের করেছে ৩ আইনজীবী। সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার পোদ্দার, তার সহযোগী ফালিকুল ইসবা ও মোহাম্মদ সানজার যৌথভাবে এই মামলা করেন। এজাহারে এই ঘটনাকে আইনের শাসন ও রাষ্ট্রীয় জবাবদিহিতার ভয়াবহ ব্যর্থতা বলে অভিহিত করা হয়েছে। এ ঘটনায় স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জানানো হবে বলে জানিয়েছেন তারা। 30 মিনিটে ফুটেজখোর রাকসু জিএস আম্মারকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের করে দিতে ছাত্রদল সক্ষম বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি শাকিলুর রহমান সোহাগ। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত স্বাগত মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই মন্তব্য করেন। এ সময় বক্তারা বলেন, বিগত 1 বছর ধরে দেশে মব কালচার তৈরি হয়েছে। 25 তারিখের পর শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, পুরো রাজশাহীতে যারা অস্থিতিশীলতা তৈরি করবে তাদের কড়া জবাবের মাধ্যমে প্রতিহত করা হবে। আপনার মতো ফুটেজখোর সারা 3 নম্বরকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে সক্ষম। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 12তম আসরকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে দলগুলো। বিদেশি ক্রিকেটাররা এখনো না আসলেও দেশি ক্রিকেটারদের নিয়ে প্রস্তুতিতে কোনো কমতি রাখছে না তারা। সোমবার পূর্বাঞ্চলে ক্রিকেটার্স একাডেমিতে অনুশীলন করেছেন ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেসের ক্রিকেটাররা। অপরদিকে বসুন্ধরায় অনুশীলন ম্যাচ খেলে রংপুর ও রাজশাহী, আর সিলেটে অনুশীলন করে স্বাগতিক সিলেট দল। এই বিষয়ে আরও জানাচ্ছেন নিবেদিতা বিনতে ওয়াদুদ। বিপিএল এর আসন্ন আসর সিলেটে শুরু হওয়ার কথা থাকলেও স্বাগতিক সিলেট ছাড়া বাকি দলগুলো নিজেদের ঝালিয়ে নিচ্ছে ঢাকাতেই। পূর্বাঞ্চলে ক্রিকেটার্স একাডেমিতে অনুশীলন করেছে ঢাকা ক্যাপিটালস এবং নোয়াখালী এক্সপ্রেস। সাব্বির রহমান, নাসির হোসেনরা বেশ ফুরফুরে মেজাজে নিজেদের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। প্রতিটি খুঁটিনাটি বিষয়ে আলাদা অনুশীলন করেছে দলগুলো। বাদ যায়নি সুপার ওভার সিনারিওতে কিভাবে খেলবে সেটাও। আমরা কিন্তু সুপার ওভার প্র্যাকটিস করছি, শুধু 1 ওভার করি না, আমরা 3 ওভার সুপার ওভার প্র্যাকটিস করছি। আমরা নিজেরা করছি, আবার এটারে ডিফেন্ড করছি, দেন আবার এটারে ডিফেন্ড করছি। সো আমরা 2-3টা প্লেয়ারে নিয়ে কাজ করতেছি, যারা সুপার ওভারে বল করবে, যারা সুপার ওভারে যায় ব্যাটিং করবে। অন্যদিকে এবারের আসরের নতুন দল হিসেবে খেলতে নামছে নোয়াখালী এক্সপ্রেস। তারাও অনুশীলন শুরু করেছে ঢাকা থেকে। ক্রিকেটার্স একাডেমিতে জাকের আলী, অনিক, হাবিবুর রহমান, সোহানরা অনুশীলনে একটি বলকে সীমানা পার করার প্রতিযোগিতায় নেমেছিলেন। বল হাতে নিজেকে ঝালিয়ে নিয়েছেন পেসার হাসান মাহমুদও। ইয়াং যারা আছে লোকাল, ওরা খুবই এক্সপিরিয়েন্স, ওরা বিগত কয়েক বছর ধরে বিপিএল খেলছে। আর যারা ফরেনার আছে, মানে ওভারঅল আমাদের টিমের মানে ইউনিটিটা খুবই ভালো। অপরদিকে বসুন্ধরায় ম্যাচ প্র্যাকটিস করেছে রংপুর ও রাজশাহী, তবে সিলেট হোম ভেন্যুতেই সেরেছে তাদের অনুশীলন। নিবেদিতা বিনতে ওয়াদুদ, RTV। দর্শক, রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।